জাতীয় সংলাপে মধ্যস্থতা করতে চায় জাতিসংঘ, হাসিনার প্রত্যার্পণ নিয়ে আলোচনা হয়নি। সংস্কার নির্বাচনকে অভ্যন্তরীণ ইস্যু মনে করে জাতিসংঘ, রাজনীতিবিদদের মতবিনিময়। দেশজুড়ে থামছে না যৌন নিপীড়ন, শিশু আসিয়া ধর্ষণ মামলার মূল আসামি স্বীকারোক্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও শান্তি নিশ্চিত করতে জাতীয় সংলাপের প্রয়োজন হলে তাতে মধ্যস্থতা করতে প্রস্তুত আছে জাতিসংঘ। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র উপদেষ্টার সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এমনটাই জানান জাতিসংঘের মহাসচিব। আর হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের সাথে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। মেহেদী হাসানের রিপোর্ট। সারাদিনের কর্মব্যস্ততার পর শনিবার সন্ধ্যায় পররাষ্ট্র উপদেষ্টাকে সাথে নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব। শুরুতেই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশিদের অবদান স্মরণ করেন। এছাড়া প্রশংসা করে বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এখন একটি উত্তরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এ প্রক্রিয়ায় সহযোগিতার প্রয়োজন হলে তা দিতে প্রস্তুত আছে জাতিসংঘ। As the country undergoes important reforms and transitions, I want to assure you that the UN stands ready to assist in fostering peace, national dialogue, trust and healing. শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপারে বাংলাদেশ জাতিসংঘের সহায়তা চেয়েছে কিনা এমন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র উপদেষ্টা। Question which is that we have not discussed this with His Excellency the Secretary General. গুতেরেসের বক্তৃতার বেশিরভাগ অংশ জুড়েই ছিল রোহিঙ্গা প্রসঙ্গ। বলেন, সেখানকার নতুন বাস্তবতায় আরাকান আর্মিকেও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার আলোচনায় সম্পৃক্ত করতে হবে। Arakan Army is an entity with which I believe a necessary dialogue must take place. পাশাপাশি মিয়ানমারের উপর বিশ্ব সম্প্রদায়ের চাপ অব্যাহত রাখতে হবে। We are on the verge of a deep humanitarian crisis. মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে জাতিসংঘের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে গুরুত্বপূর্ণ সংস্কার ও পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে জাতিসংঘ প্রস্তুত বলে জানিয়েছেন মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। শিউলি শবনমের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সন্ধ্যায় ইফতার আয়োজনে যোগ দেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বাংলাদেশিদের আতিথেয়তা ও উদারতার প্রশংসা করে বলেন, সংস্কার ও পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বে একটি আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত হবে। জাতিসংঘ বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান তিনি। বিশ্ববাসীর কাছে নতুন বাংলাদেশ উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান প্রধান উপদেষ্টা। We disagree on many things, we do, but we agree on these fundamental things. We want to create new Bangladesh. We want to make it happen. Give us your support. Bangladesh can count with the full support of the United Nations in your way to provide to your citizens a set of institutions able to guide the country to a sustainable and inclusive development. অনুষ্ঠানে আর্থিক সংকটের কারণে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের মাসিক খাবারের বরাদ্দ কমানোর বিষয়ে কথা বলেন আন্তোনিও গুতেরেস। And my appeal to the donors, the generous donors that have been supporting the Rohingya project, my appeal is talking to your capitals to mobilize a coalition of countries able to provide to the World Food Programme what is needed in order to maintain the same level of support until the end of the year.
প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর স্বপ্ন আগামী বছর নিজ দেশে তারা ঈদ উদযাপন করতে পারবে। তাদের দেশে ফেরাতে জাতিসংঘের সহায়তা চান ডক্টর মোহাম্মদ ইউনুস। All the men, women, children that you saw yesterday, with one message. Let us please help us get back to our home, to the families that we left behind. রোহিঙ্গাদের আশার আলো জ্বালিয়ে দেওয়ার জন্য জাতিসংঘের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। They were all hoping to see that dream come true. And thank you very much for giving us hope to them. শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। এই মুহূর্তে শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলেছে বিএনপি। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের কাছে নির্বাচন সম্পর্কে দলের এই অবস্থান তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কার ও নির্বাচন কিভাবে হবে সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু বলে মনে করে জাতিসংঘ। অন্যদিকে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন অর্থবহ হবে না, আর তা অন্তর্বর্তী সরকারকেই করতে হবে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুপুর 12টা থেকে একে একে আসতে থাকে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। যোগ দেন আইন উপদেষ্টা সহ বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানরাও। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রায় 2.5 ঘন্টা চলে তাদের বৈঠক। রাজনৈতিক নেতারা দ্রুত আগামী নির্বাচন ও সংস্কারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিলেও জাতিসংঘ মহাসচিব বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে আখ্যা দেন। সেই সঙ্গে একটি নজিরবিহীন সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, এই মুহূর্তে প্রয়োজন শুধুই নির্বাচন কেন্দ্রিক সংস্কার। আগে বলেছি সেই সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া, সেই বিষয়গুলো আমরা বলে এসেছি। দলের স্থায়ী কমিটির সদস্য জানান, নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি শক্তিশালী গণতন্ত্র দেখতে চায় জাতিসংঘ। তবে সংস্কার ছাড়া নির্বাচন কাজে দেবে না, তাই অন্তর্বর্তী সরকারকেই মৌলিক সংস্কার করতে হবে মত এনসিপির নাহিদ ইসলামের। মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময় তৈরি করতে হবে এবং সকল রাজনৈতিক দল মিলে যে একটা ঐক্যমত পোষণ করতে হবে, যেটা জুলাই সনদের কথা বলা হচ্ছে, সেই জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের এবং সংস্কারের যে ধারাবাহিকতা সেটার বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি। জামায়াত ইসলামের নেতারা জানান, জাতীয় ঐক্যের উপর গুরুত্ব দিয়েছেন তারা। আর বৈঠকে যোগ দেয়া বামপন্থী দলের নেতারা নতুন রাজনৈতিক বন্দোবস্তে কিভাবে ঐক্য গড়ে তোলা সম্ভব সেই বিষয়টি তুলে ধরেন। একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। এই দেশটাকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে নিতে হবে এবং সেই ক্ষেত্রে সংবিধান সহ যে সংস্কারগুলোর প্রশ্ন আছে, আমরা বলেছি যে আমাদের এই পদ্ধতিটা হওয়া উচিত কনসেনসাস, অর্থাৎ ঐক্যমত্য সমঝোতা এর মধ্য দিয়ে। তবে ফ্যাসিস্ট শেখ হাসিনার মেয়েসহ পরিবারটির এখনও যারা জাতিসংঘে কর্মরত আছেন তাদের অপসারণের দাবিও উঠে আসে এই বৈঠকে। মাহিলা ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। থামছে না যৌন নিপীড়ন। 24 ঘন্টায় নারায়ণগঞ্জে 3 শিশুর উপর নিপীড়নের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। এদিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বরগুনা, নাটোর, মেহেরপুর, জামালপুর, রাজশাহী, মুন্সিগঞ্জ, ফরিদপুর ও সুনামগঞ্জে 11 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার বাগবাড়ি এলাকায় 7 বছরের শিশু ধর্ষণের ঘটনায় ইব্রাহিম নামে একজনের বিরুদ্ধে মামলা করেছে শিশুটির বাবা। তিনি জানান, ইব্রাহিম এর আগেও কয়েকবার ধর্ষণ করেছে এবং কাউকে জানালে হত্যার হুমকি দিয়েছে। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমি আমার শিশু বাচ্চার উপরে যে এই
অসামাজিক কাজ করছে, আমি তার বিচার চাই। পুলিশ জানায় আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে। আমরা জড়িত যে আসামি ইব্রাহিম, তাকে আমরা গতকালকে থেকেই অ্যারেস্টের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা তাকে অ্যারেস্ট করে আইনের আওতায় আনতে পারব। এদিকে সোনারগাঁয়ে 5 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত মনসুর আলী ও সিদ্ধিরগঞ্জে 8 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বরগুনায় পথ শিশুকে ধর্ষণ চেষ্টার পর হাসপাতালে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনার 7 দিন পর বরগুনা সদর হাসপাতাল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির দেয়া তথ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দৈহিক বর্ণনা সে দিতে পেরেছে এবং সেটার উপর ভিত্তি করে আমরা সম্ভাব্য 3 জন ব্যক্তিকে নিয়ে আসছি। নাটোরের বড়াই গ্রামে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কামরুল ইসলাম ও মনির হোসেন নামে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার নগর ইউনিয়নের মাসিন্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর বাবা বড়াইগ্রাম থানায় মামলা করেছেন। মেহেরপুরের গাংনীতে মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে বাবা আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে জামালপুরের 13 বছরের বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পরিবার জানায় খেলার সময় প্রতিবেশী লাল মিয়া তাকে শারীরিক নির্যাতন করে। রাজশাহীর তানোরে গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মুন্সিগঞ্জের শ্রীনগরে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে চাচিকে ছুরিকাঘাতের অভিযোগে লিওন ফকির নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ফরিদপুরের মধুখালীতে 7 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আল মামুন সোহাগ নামে এক যুবককে আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা। এ বিষয়ে থানায় মামলা করেছে শিশুটির বাবা। সুনামগঞ্জের দিরায়ে চলন্ত সিএনজিতে কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ছাতকে 9 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাবুল মিয়া নামে একজনের বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ। সকালে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে 164 ধারায় জবানবন্দি দেয় ধর্ষক হিটু শেখ। পুলিশ জানায় কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আদালতে হাজির করা হয় তাকে। জবানবন্দি শেষে বিকেল 4:30টার দিকে কারাগারে পাঠানো হয়েছে আলোচিত আসিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি হিটু শেখকে। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। এবার 43 দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। এ সময় কারখানার সুতা বোঝাই কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিকেলে ধনুয়া বড়চালা মাদ্রাসা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় ধনুয়ানগর হাওলা এলাকার ফর্মুলা 1 স্পিনিং মিল থেকে কাভার্ড ভ্যানে করে সুতা নিয়ে অন্য একটি কারখানায় যাচ্ছিল। বড়চালা মাদ্রাসা মোড় পার হওয়ার পর কয়েক দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে। তাদের একজন গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি করা হয়। সংবিধানের নামে দেশে একটা প্রতি বিপ্লব হয়েছে বলে মন্তব্য করেছেন কবি ও দার্শনিক ফরহাদ মজহার। যশোরে জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে তরুণদের করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, নতুন একটা দেশ স্বাধীন করেছে কিন্তু রাষ্ট্র গঠন করতে পারেনি। রাষ্ট্র গঠন করতে দরকার হচ্ছে একটা নির্বাচনের। বুদ্ধিবৃত্তিক বিকাশ ছাড়া কোনো জাতিগোষ্ঠী শক্তিশালীভাবে দাঁড়াতে পারে না বলেও মন্তব্য করেন ফরহাদ মজহার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লাহ ও লেখক গবেষক বেনজির খান বক্তব্য রাখেন। ফলে একটা প্রতি বিপ্লব হয়েছে। কিভাবে হলো প্রতি বিপ্লবটা? হলো সংবিধানের নামে আপনাদেরকে বোঝানো হলো। কি বোঝানো হলো? দেশে তো সংবিধান ছাড়া কেমনে একটা দেশ চলে? তত্ত্ব ছাড়া, বুদ্ধিবৃত্তিক বিকাশ ছাড়া সমাজে কখনোই কোনো জাতিগোষ্ঠী শক্তিশালীভাবে দাঁড়াতে পারে না। এবার খেলার সংবাদ।
মাহমুদুল্লাহকে যত দ্রুত সম্ভব ক্রিকেট সংশ্লিষ্ট কাজে দেখতে চান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ইফতার মাহফিলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মুশফিক মাহমুদুল্লাহর মতো খেলোয়াড়দের সারা জীবন শ্রদ্ধা ভরে স্মরণ করবে বাংলাদেশ ক্রিকেট। বোর্ড মিটিংয়ের পরে জানা যাবে টি-20 অধিনায়কের নাম। আকাশুজ্জামানের রিপোর্ট। সাবেক বর্তমান ক্রিকেটার ও ক্রিকেট সংগঠকদের মিলন মেলা ছিল বিসিবির ইফতার মাহফিলে। লিটন দাস, মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক সহ উপস্থিত ছিলেন এক ঝাঁক তারকা। গণমাধ্যম কর্মী ও ক্রিকেট সংগঠকদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান বিসিবি সভাপতি। ইফতার শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বোর্ড প্রধান। উঠে আসে মুশফিক মাহমুদুল্লাহর অবসর প্রসঙ্গ। বাংলাদেশ ক্রিকেটে তাদের দীর্ঘ অবদান স্মরণ করেন বিসিবি সভাপতি। সেই সাথে তাদের মেধা কাজে লাগিয়ে দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে চান তিনি। আমি আশা করব তারা যদি বাংলাদেশ ক্রিকেটের জড়িত থাকে, স্পেশালি মাহমুদুল্লাহ তো 3 ফরম্যাট থেকেই বিদায় নিয়েছে, তাহলে আমি অত্যন্ত খুশি হব। এবং যদি এখনই সে যোগ হয়, আমি এর চেয়ে খুশি আর আমি সবার থেকে বেশি খুশি হব। আমি তাদের অভিনন্দন জানাই। মাঠ থেকে অবসর নেওয়ার রীতি নেই বাংলাদেশ ক্রিকেটে, প্রাপ্য সম্মানটুকু পান না অনেকে। তবে মুশফিক মাহমুদুল্লাহ সহ সম্প্রতি অবসর নেওয়া সবাইকে সর্বোচ্চ সম্মান জানানোর পরিকল্পনা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। চেষ্টা করব যাতে তাদের একটা প্রপার সম্মান জানাতে পারি আমরা, যে কোনো ফর্মে যে কোনো জায়গায় হোক, আমরা চেষ্টা করব। টি-20 অধিনায়ক প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, পরবর্তী বোর্ড মিটিংয়ে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। ক্যাপ্টেনের ব্যাপারে আমি আগেও বলেছি, এটা বোর্ডের ডিসিশন, আমাদের সম্মিলিত ব্যাপার, এটা আমাদের বোর্ড মিটিং আমরা ডিসিশন নিতে পারব। ফিল্ডিং কোচ সহ কোচিং স্টাফের সব শূন্য স্থান দ্রুত পূরণ করা হবে বলে জানান বিসিবি বস। যে জায়গাগুলো আমাদের খালি আছে ওগুলোতে আমরা কোচ করছি। আকাশুজ্জামান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতীয় সংলাপে মধ্যস্থতা করতে চায় জাতিসংঘ, হাসিনের প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়নি। সংস্কার নির্বাচনকে অভ্যন্তরীণ ইস্যু মনে করে জাতিসংঘ, রাজনীতিবিদদের মতবিনিময়। দেশজুড়ে থামছে না যৌন নিপীড়ন, শিশু আসিয়া ধর্ষণ মামলার মূল আসামি স্বীকারোক্তি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe ইটিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।